ঠিক সেরকম কোনো প্রোডাক্ট আমি পাইনি। লাইভে একরকম দেখতে, আর যে জ্যাকেট গুলা দেখলাম ওইগুলো মূলত হচ্ছে আপনার রেইনকোটের মতো যেই কাপড়টা থাকে, ওই পলিস্টার কাপড়টা রেইনকোটের সেই সেম কাপড়টা থাকে, ভিতরে জাস্ট একটু হালকা গরম কাপড় দেয়া আছে, কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগেনি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6টা 5। এখন আমি অফিস থেকে বেরোচ্ছি। এটা নাকি সরকারি চাকরি। আমি সবার আগে বেরোইছি, আরো অনেকেই আছে আমার অফিসে। তার মানে বাজেটে যারা কাজ করি তাদের তাদের কি অবস্থা এবার বুঝুন। সন্ধ্যা 6টা 10 বাজে এখন, আর এখনো সরকারি চাকরিজীবী হিসেবে মাত্র অফিস থেকে বের হইলাম। আজকে একটু চিন্তা করছি বাংলা মোটরের দিকে যাব, একটা ব্লেজার দেখার জন্য। ফেসবুকে একটা ভাইরাল শপ হয়েছে ইদানিং, মোটামুটি ভালোই ভাইরাল। তারা খুব রিজনেবল প্রাইসে ব্লেজার দিয়ে থাকে। সো আমার ইচ্ছে জাগলো যে আমি দেখবো ওখানে ব্লেজার গুলো দেখবো, সেজন্যই আমার মূলত বের হওয়া। কোন দিকে শর্টকাটে যেতে পারি সেই চিন্তা করতেছি। প্রেস ক্লাবের ভিতর দিয়ে ঢুকি, মানে ভিতর দিয়ে না, প্রেস ক্লাবের সাইড রাস্তাটা দিয়ে বিদ্যুৎ ভবনের সামনে দিয়ে ঢুকে যদি আমি প্রেস ক্লাবের ওইখান থেকে হাইকোর্ট হয়ে কাকরাইল মৎস্য ভবন হয়ে যদি রমনা পার্কের পাশ দিয়ে সোজা চলে যাই মিনিস্টার অ্যাপার্টমেন্টের ওইখানটা দিয়ে, তাহলে মনে হয় সহজে যেতে পারবো, যদি না যানজট থাকে। আর এই রাস্তাটাতে অবশ্যই যানজট থাকে। যাই দেখি। এই সচিবালয় মেট্রো স্টেশন প্রেস ক্লাবের পাশেই, এখান থেকে বামে টার্ন করব। কেন দাঁড়িয়ে গেলি রে ভাই? ওকে, now I am going toward হাইকোর্ট। হাইকোর্টের এখান থেকে আমি ডানে টার্ন করব। দেখি এই যে রিক্সাগুলো সব আসতেছে একটু রং রোডে, কিন্তু এটা আসলে আসাটা উচিত না। দেখি সবাই চলে যাচ্ছে, আমিও চলে যাই। অনেক সময় ইচ্ছা না থাকলে এই রিস্কি কাজগুলো করতে হয়, একটু রিস্ক নিয়েই। কারণ আমি দাঁড়িয়ে আছি, রিক্সাগুলো চলে যাচ্ছে, ট্রাফিকের কোনো সিগন্যাল, জোরালো কোনো সিগন্যাল নাই। সেই ক্ষেত্রে আমি দাঁড়িয়ে থাকাটাও আরো দু একজনের জন্য অসুবিধার মতো হয়ে যায়। অনেক সময় সিগন্যাল ভাঙলেও অনেকে ডিস্টার্বের কারণ হয়ে দাঁড়াতে হয়। ভালোই ফাঁকা রাস্তা পেলাম, এক টানে আমি মৎস্য ভবন চলে আসতে পারলাম। ওখানে সিগন্যাল দেয়নি এখনো, দিয়ে ফেলছে। সো আমি একটু সামনের দিকে এগিয়ে যাই, এখানে গিয়ে স্টপ করি। সিগন্যাল ছেড়ে দিল, দেখি এখন কত বড় রিস্ক নিয়ে সে বাইক এক হাতে ধরে পিলিয়ন নিয়ে তারপরে পায়ের মোজা ঠিক করতেছে রানিং গাড়িতে। একটু এগিয়ে যাই, যাবে নিশ্চয়ই।
রাস্তা একটু ভাঙাচোরা আছে। ঢাকার রাস্তা সংস্কার প্রতি সিজনেই করা লাগে, আবার রাস্তাগুলো ভেঙেও যায়, বিশেষ করে রেইনি ডেতে এই রাস্তা সংস্কারের একটা হিড়িক লাগে সিটি কর্পোরেশনের কিংবা এলজিডির এলজিআরডির। একটু সিগনালে বসতেই হবে। কাকরাইল মসজিদের সামনে আছি এখন। তাবলীগের অনেকে এই কাকরাইল মসজিদকে মা মসজিদ বলে থাকে। বামে যাওয়ার রুটটা একটু খালি থাকলেই হয়ে যায়, যে এই গাড়িগুলো বামে যাবে না তারা বামে ঢুকে বসে আছে। অস্বাভাবিক এই জিনিসগুলো। আপনি যদি বামে নাই যান তাহলে বামের রাস্তাটা ব্লক করা উচিত না। সেম ভাবে যদি আপনি ডানে যান তাহলে একটু ডানে থাকলেও পারেন। হচ্ছে রমনা পার্কের অংশটা, মিনিস্টার অ্যাপার্টমেন্ট এই সাইডটাতে মূলত, আর এই সাইডটাতে হচ্ছে রমনা পার্ক। ফুল রমনা পার্কের অবস্থা সন্ধ্যার পরে। ডান সাইডে হচ্ছে মিনিস্টার অ্যাপার্টমেন্ট, বেইলি রোড। আমি এখন হোটেল ইন্টারকন্টিনেন্টাল, যেটা শেরাটন নামে আগে পরিচিত ছিল, সেই অংশের কাছাকাছি চলে এসেছি। এখান থেকে আমি ডান দিকে টার্ন করব, টার্ন করে গিয়ে আমি যাব হচ্ছে মগবাজারের দিকে। ভাইরাল সেই শপটা একটু দেখে আসি, রূপায়ণ টাওয়ার। এই রোডটাতে একটু যানজট থাকে। এই রোডটাতে আগে অনেক ভিআইপি গাড়ি চলাচল করতো, কিন্তু এখন ভিআইপিদের আনাগোনা তেমন একটা নেই। আমলা যারা আছেন তাদেরই আনাগোনাটা বেশি থাকে। মিন্টু রোড দিয়ে আমি বের হওয়ার চেষ্টা করতেছি, দেখি কতটুকু কি করতে পারি, কোন দিক দিয়ে যেতে পারি। আমার পিছনে একটা বাইক আছে, ভাইটা মনে হচ্ছে ভালো স্পিডে আছে, একটু সতর্ক থাকতে হবে। এই রোডে এতটা স্পিডে আসাটা ঠিক না। জানি না বাইকে উঠলে বা যে কোনো বাহনে উঠলে মানুষের এত তাড়াহুড়া কেন। নিজে তো অ্যাক্সিডেন্ট করবে, সাথে আরেকজনকে বিপদের মাঝে ফেলে দিবে। একটা বাইক তো এমনিতেই স্লো চালাইলেও সেটা সবার আগেই যেতে পারে, কেন এত দ্রুত গতিতে চালাতে হবে আমার বোধগম্য নয়। এই রোডটা দিয়ে আমি চলে যেতে পারতেছি। এখন মগবাজার যাওয়া লাগবে না, আমার বাংলা মোটরে আমি সরাসরি চলে যেতে পারবো। শপের নাম হচ্ছে কি যেন, লাইভ শপ। ভালো। রাস্তাটা ভুলে গেছি, অনেকদিন পরে আসছি। এই গলি দিয়ে আমাকে যেতে হবে। হ্যাঁ, মগবাজারেই মনে হচ্ছে যেতে হবে। আরেকটা পকেট গলি ছিল যেটা মগবাজারে না গিয়ে বের হওয়া যায় বাংলা মোটরের রোডে, ইস্কাটন রোড যেটাকে বলে। অনেকদিন না আসার কারণে আমি ভুলে গেছি, সম্ভবত পিছনে সেই পকেট গলিটা। দেখি, যাই, আস্তে আস্তে যাই।
হলি ফ্যামিলি হসপিটাল, হলি ফ্যামিলির সামনের দিকে চলে যাচ্ছি। হালকা একটু সিগন্যাল মনে হচ্ছে, তবে বামের রাস্তাটা ক্লিয়ার থাকলেই আমি চলে যেতে পারবো। অনেকখানি চলে আসছি, বাট এখানেই থামতে হলো। ওকে, লেটস গো। আমার কাছে এই জিনিসটা খুব অকওয়ার্ড লাগে, যিনি বামে যাবেন না তিনি বামের রোডটা কেন ব্লক করে থাকবেন, আর একজনেরও কোনো ইন্ডিকেটর নাই সে কোন দিকে যাবে। আর যারা মূলত বাইক চালান বা যে কোনো ইন্ডিকেটর যুক্ত বাহন চালান, তারা সবসময় ইন্ডিকেটরটা দেওয়ার চেষ্টা করবেন, তাতে আপনাকে পিছন থেকে মেরে দেওয়ার সম্ভাবনা কমে আসে। দেখা গেছে আপনি হঠাৎ বামে বা ডানে টার্ন করবেন, আপনি কোনো ইন্ডিকেটর দেননি, পিছনের গাড়ি আপনার লক্ষ্য অভিষ্টতা কিছু বুঝতে পারবে না, সে তার প্যাটার্নে আসবে আর পিছন থেকে আপনাকে মেরে দেওয়ার সম্ভাবনা প্রবল। সো ইন্ডিকেটরটা ফলো করুন প্লিজ। আমি হচ্ছি মগবাজার সিগনালে, এখান থেকে আমি বামে টার্ন করবো, ইন্ডিকেটর দিয়ে রাখছি বামে। মগবাজার টু রাস্তায় এক সময় ফ্লাইওভার ছিল না, একটা ওভারব্রিজ ছিল, চারদিকে যাওয়া যেত। সেইখানে সেই ওভারব্রিজ ভেঙে দিয়ে এখন ফ্লাইওভার হয়েছে। এখানে সব মোটরসাইকেল এবং গাড়ির পার্টস পাওয়া যায় বাংলা মোটরে। খুবই স্লোলি যেতে হচ্ছে, রিক্সাওয়ালা স্যাররা আছেন তো, তারা কয়েকটা লাইন করে আসবেন, এটা স্বাভাবিক, এক লাইনে কখনোই চলবেন না। এই যে আরেকজন উল্টা রাস্তায় এসে বসে আছে। এদেরকে আসলে বলার কিছু নেই, এদেরকে কিছু বলতে গেলে বা বুঝাতে গেলে অপমান বা হেনস্থার শিকার হতে হয়। তো আমার টার্গেট হচ্ছে রূপায়ণ টাওয়ার, আমি এখন রূপায়ণ টাওয়ারের দিকে যাচ্ছি। এই হচ্ছে গাড়ির শোরুম গুলো। ইচ্ছা ছিল বাইক রিভিউ বা নতুন বাইক আসলে ফার্স্ট বাইক ইমপ্রেশন এইগুলা করার, কিন্তু আসলে সময় হয়ে ওঠে না। চাকরি করলে আসলে কোনো সময় পাওয়া যায় না, যেহেতু বাইকটা আমার একটা প্যাশনের জায়গা ছিল, আর বাইকের প্রতি আমার খুবই প্যাশন। সো ওইটা করতে আমি কখনো বোরিং হতাম না, তো সময়ের অভাবে বাইক নিয়ে কোনো কাজ করা হয় না। তো ইচ্ছা আছে তারপর সামনের দিকে, কারণ নতুন নতুন মডেলের বাইক চলে আসতেছে, সবসময় নতুন নতুন মডেলের বাইক তৈরি করবে বিভিন্ন মোটরসাইকেল কোম্পানি, কারণ তাদের যেহেতু মোটরসাইকেলের বিজনেস, তারা এক মডেলে পড়ে থাকবে না, নতুন নতুন মডেল তৈরি করবে এবং আপডেট ভার্সন তৈরি করবে। সেই ক্ষেত্রে বাইকের রিভিউ করাটা সবসময় একটা কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একটা সুযোগ। আসলে ভালো কোনো ওয়ার্ড খুঁজে পাচ্ছিলাম না উপস্থাপন করার মতো, কারণ নতুন আপডেট মডেলের বাইক আসলে আপনার কন্টেন্ট রেডি করতে হবে না, কন্টেন্ট বা স্ক্রিপ্ট রেডি করতে হবে না, কন্টেন্টের স্ক্রিপ্ট অটোমেটিকই হয়ে যাবে। সিগন্যাল ছেড়ে দিল, মগবাজারের এই সিগন্যালটা ভয়াবহ একটা সিগন্যাল, এখানে সিগন্যাল পড়লে সহজে ছাড় পাওয়া যায় না।
আজকে অল্পতেই সার পেয়ে গেলাম। আজকে মনে হয় যানবাহনের প্রেশারটা একটু কম, নয়তো এখানে যানবাহন থাকবে না। এটা আসলে মেনে নেওয়া কষ্টকর। যারা সচরাচর এই রোডে চলাচল করেন তাদের জন্য, তারা জানেন যে এই রোডের কি অবস্থা হয়, ভয়াবহতা কিরকম। আমি এখন আসছি বাংলা মোটরে। বাংলা মোটর থেকে একটু বামে থাকতে হবে, কারণ বাম দিকে হচ্ছে আমার কাঙ্ক্ষিত সেই লাইভ শপ, যেখানে কিনা অনেক সুন্দর সুন্দর ব্লেজার আছে। আগে আমার একটু বাইকের কাজ করা প্রয়োজন। অলরেডি পিছন থেকে ধাক্কা মারছে বাইকে, এত তাড়াহুড়া তাদের। যাই, তারপরে দেখি কি হয়। একটু বামে থাকি, আমাকে মনে হয় একটু ল ব্রেক করতে হচ্ছে। ফুটপাতের উপরে উঠে গেলাম, কিছু করার নাই। আসলে আমার একটু কাজ আছে, সেই জন্য আসলে ফুটপাতে ওঠা। উপরেই কাজ, আসলে ফুটপাতের উপরে। আমি আসলে এটাকে রোড বানাচ্ছি না, কেউ ফুটপাতে উঠবে না দয়া করে। ফুটপাতে ওঠাটা ভালো কাজ না। আর আমার বাম সাইডেই কাজ আছে, ফুটপাতের উপরেই কাজ। তারপরে নেমে যাই, যেহেতু সিগন্যাল ছেড়ে দিচ্ছে, নেমে গিয়ে তারপরে আমি ফুটপাতে ওঠার চেষ্টা করব। বাংলা মোটর আসলে নামকরণ করা হয়েছে এই মোটর সার্ভিসের জন্য, যেটা আমার আইডিয়া। আসলে অ্যাকুরেট যে যা বললাম তা যে অ্যাকুরেট ইনফরমেশন সেটা না, কিন্তু আমার কাছে আইডিয়াতে মনে হচ্ছে যে বাংলা মোটরের নামকরণ বোধ হয় এই মোটর পার্টস এবং সার্ভিসের জন্য হয়তো বাংলা মোটরের নাম বাংলা মোটর করা হয়েছে। যাই হোক, আমি চলে এসেছি রূপায়ণ ট্রেড সেন্টার। এখানেই সেই লাইভ শপ আছে, দেখি কি অবস্থা। লাইভ শপ আসলে যতটা ভাইরাল বা হাইপ তুলছে, ঠিক সেরকম কোনো প্রোডাক্ট আমি পাইনি লাইভে একরকম দেখতে। আর যে জ্যাকেট গুলা দেখলাম, ওইগুলো মূলত হচ্ছে আপনার রেইনকোটের মতো যেই কাপড়টা থাকে, ওই পলিস্টার কাপড়টা রেইনকোটের সেই সেম কাপড়টা থাকে, ভিতরে জাস্ট একটু হালকা গরম কাপড় দেয়া আছে। কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগেনি। 1200-1300 টাকা দাম লাইভে দেখলাম, অথচ এখানে এসে দেখলাম 1890 টাকা। প্রোডাক্ট কোয়ালিটি আমার কাছে যাচ্ছে তাই লাগছে। যতটা আশা নিয়ে এসেছি ততখানি হতাশা নিয়ে আমি বের হয়ে যাচ্ছি এই লাইভ শপ থেকে। আর আমার কাছে একটা প্রোডাক্টও তেমন মানসম্মত মনে হয়নি। দাম এবং ভিডিওতে যেই রকম কোয়ালিটি দেখি, এগুলো হচ্ছে জ্যাকেটগুলো হচ্ছে জাস্ট রেইনকোটে, যে মানুষ রেইনকোট গুলো পরে সেই রেইনকোটের উপরের যে পার্টটা রেইনকোটের কাপড় থাকে সেই পার্টের জ্যাকেট। কিন্তু ওই পার্টের জ্যাকেট হলেও কোয়ালিটি একটু ভালো থাকে। আমার কাছে কোয়ালিটিটাই যাচ্ছে তা লাগছে। সো আমি এখানে সময় ওয়েস্ট না করে
বেরিয়ে পড়তেছি। তার চেয়ে বরং আপনারা যদি কেউ জ্যাকেট কিনতে চান, আমি সাজেস্ট করবো হচ্ছে এলিফ্যান্ট রোড, কারণ আমি 2-3 দিন আগে গিয়েছিলাম এলিফ্যান্ট রোডে। আপনার শোরুমে যেগুলো 4,000-5,000 টাকা দাম, সেগুলো হচ্ছে শোরুমের বাইরে জাস্ট ফুটপাতের মতো জায়গাতে বিক্রি করতেছে, দোকান থেকে এনেই বিক্রি করতেছে। ওটা আসলে ফুটপাতের প্রোডাক্ট না, জাস্ট সেল বাড়ানোর জন্য ওরা ফুটপাতে একটু জায়গা নিয়ে, প্রত্যেকটা দোকানের সামনে ফুটপাতের সামনে একটু জায়গা নিয়ে ওইগুলো সেল করতেছে। আপনারা বাচ্চাদের থেকে বড়দের পেয়ে যাবেন সেই জ্যাকেটগুলো 1300 থেকে 2000 টাকার ভিতরে। ওগুলো আমার কাছে খুবই কোয়ালিটিফুল জ্যাকেট মনে হয়েছে। আর কেউ যদি জ্যাকেট কিনতে চান, লাইভ শপের এই জ্যাকেটগুলো ভিডিও দেখে আপনারা অর্ডার করবেন না, সামনাসামনি এসে দেখবেন, দেখে কাপড়ের কোয়ালিটি জাস্টিফাই করে তারপরে সেগুলো নেবেন।